আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। সবাইকে শুভেচ্ছা আজকের বায়োলজির ক্লাসে। আজকে অষ্টম অধ্যায়ের রেচন প্রক্রিয়ার তৃতীয় পর্ব চলছে। আমরা গত ক্লাসে দ্বিতীয় পর্বে বলেছিলাম নেফ্রনের গঠন সম্পর্কে জেনেছি এবং নেফ্রন কিভাবে কাজ করে তাও জেনেছি। আজকে আমরা দেখব বৃক্কের কি কাজ এবং অসমোরেগুলেশন নামে একটা ব্যাপার আছে, সেক্ষেত্রে বৃক্ক কীভাবে ভূমিকা রাখে এবং বৃক্ক অচল হয়ে যাওয়ার কারণ এবং বৃক্কের মধ্যে পাথর জমে গেলে সেই পাথরটা অপসারণের ক্ষেত্রে কোন কোন পদ্ধতি গ্রহণ করা হয়, কোন কোন এই পদ্ধতি প্রয়োগ করা হয়, সেই ব্যাপারগুলো আমরা ইনশাল্লাহ আজকে জানবো। তাহলে চলো আমরা জেনে নেই বৃক্কের কাজ কি। আমরা ইতিমধ্যে যে ধারণা নিয়েছি সেখান থেকে অলরেডি জানি যে বৃক্কের কাজ কি কি। প্রথমত কথা যেটা ছিল যে রক্ত হতে নাইট্রোজেন জাতীয় বর্জ্য পদার্থকে বের করে ফেলে, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা। সেকেন্ড কথাটা হচ্ছে এটা যে সোডিয়াম, পটাশিয়াম, ক্লোরাইড ইত্যাদি আয়নের পরিমাণ নিয়ন্ত্রণ করে, আমরা সেটাকে বলি ইলেকট্রোলাইট ব্যালেন্স। সো ইলেকট্রোলাইট ব্যালেন্স এর কাজটা বৃক্ক করে, যাতে একটা অপটিমাম লেভেলে সবগুলো আয়ন বজায় থাকে। দ্বিতীয় কথা, রক্তচাপ নিয়ন্ত্রণ করা। রক্তের মধ্যে বেশি পরিমাণে পানি থাকলে ব্লাড ভলিউম বেড়ে যায়, রক্তের পরিমাণ বেড়ে যায়, সেক্ষেত্রে রক্তচাপ বেড়ে যায়। তো এই জন্য রক্তের পরিমাণকে একটি নির্দিষ্ট ভলিউমে রাখতে হবে, এর ফলে রক্তচাপ স্বাভাবিক অবস্থা থাকবে। সেক্ষেত্রে বৃক্ক কী করে, দেহের মধ্যে রক্তের আমরা যখন বেশি পরিমাণে এই পানি গ্রহণ করি, সেই পানিটা আলটিমেটলি রক্তে চলে যায়, তখন বৃক্ক বেশি পরিমাণে মূত্র তৈরির মাধ্যমে রক্তের পানির পরিমাণটাকে স্বাভাবিক অবস্থায় নিয়ে আসে। তৃতীয় কাজ, পানি, অম্ল এবং ক্ষারের ভারসাম্য রক্ষা করা। পানির পরিমাণ ঠিক রাখে এবং একই সাথে অম্ল এবং ক্ষারের ভারসাম্য বজায় রাখে। আমরা জানি যে রক্তের পিএইচ হচ্ছে প্রায় 7.4, অ্যারাউন্ড 7.4, সামান্য মাত্রায় ক্ষারীয় রক্ত। তো এই রক্তের ক্ষারের ভারসাম্য বজায় রাখে বিভিন্ন আয়নের কনসেন্ট্রেশন ঠিক রাখার মাধ্যমে। অম্ল এবং ক্ষারের মধ্যে ভারসাম্য বজায় থাকে এবং রক্তটা সবসময়ই সামান্য পরিমাণে ক্ষারীয় অবস্থায় 7.4 পিএইচে থাকে। এখন দৈনিক মূত্রত্যাগের পরিমাণ একটি স্বাভাবিক মানুষ, অ্যাডাল্ট হিউম্যান, পূর্ণবয়স্ক সাধারণ মানুষ প্রতিদিন প্রায় 1500 মিলিলিটার বা 1.5 লিটার রক্ত, এই 1.5 লিটার মূত্রত্যাগ করে। এবং মূত্রের মধ্যে সাধারণত কোন কোন পদার্থগুলো উপস্থিত থাকে? অধিকাংশ পরিমাণই পানি, আর জৈব যৌগের মধ্যে উপস্থিত থাকে নাইট্রোজেন জাতীয় বর্জ্য পদার্থগুলো, অর্থাৎ ইউরিয়া, ইউরিক অ্যাসিড, ক্রিয়েটিনিন ইত্যাদি। এখন মূত্র কীভাবে সংগ্রহ করা হয় সেটা আমরা জানি অলরেডি, যে কিডনির মধ্যে বা বৃক্কের মধ্যে থাকা সংগ্রহী নালিকা, সেখান থেকে মূত্রগুলো কালেকশন হয় পেলভিস নামের ফাঁপা জায়গাটাতে। সেই পেলভিস থেকে ইউরেটার দিয়ে মূত্রথলিতে চলে যায়, পরবর্তীতে মূত্রনালীর মাধ্যমে দেহ থেকে নিষ্কাশিত হয়। চলো একটা টেবিল ফিল আপ করি। এই পর্যন্ত আমরা যা জেনে এসেছি সেখান থেকে কিন্তু আমরা এই টেবিলটা ফিল আপ করতে পারবো। এখানে বলা হচ্ছে বর্জ্য পদার্থগুলো কোন কোন অঙ্গের মাধ্যমে নিষ্কাশিত হয় এবং এর সাথে তোমাদের কিছু মন্তব্য, মানে সেটা কিভাবে কাজ করে, প্রাসঙ্গিক কিছু কথা। তো চলো আমরা একটু যে মনে করি যে কার্বন ডাইঅক্সাইড বর্জ্য পদার্থ এটি কোন অঙ্গের মাধ্যমে নিষ্কাশিত হয়। তোমরা সবাই পারবে, সেটা হচ্ছে ফুসফুস এর মাধ্যমে নিষ্কাশিত হয়। এবং মন্তব্যের ঘরে যদি বলি যেটা কিভাবে হয়, ফুসফুস হৃৎপিণ্ডের কাছ থেকে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত শোষণ করে এবং ফুসফুসের মধ্যে থাকা অ্যালভিওলাই, সেখানে গ্যাসীয় বিনিময় হয় এবং অ্যালভিওলাসগুলো কার্বন ডাইঅক্সাইডকে শোষণ করে এবং অক্সিজেন ত্যাগ করে এবং এই কার্বন ডাইঅক্সাইডটাকে আলটিমেটলি দেহ থেকে বের করে দেয়। এরপর দ্বিতীয় টাইপের বর্জ্য পদার্থ, যেমন নাইট্রোজেন জাতীয় বর্জ্য পদার্থ, ইউরিয়া, ইউরিক অ্যাসিড, এগুলোর ক্ষেত্রে কোন অঙ্গ বর্জ্য নিষ্কাশনে ভূমিকা রাখে, সেটা হচ্ছে আমাদের এই অধ্যায়ের পড়া, সেটা হচ্ছে বৃক্ক, তাই না? তো এই বৃক্ক কীভাবে অংশ নেয়? আমরা জানি বৃক্কের মধ্যে অসংখ্য একক থাকে, নেফ্রন। বৃক্কের মধ্যে রেনাল ধমনির মাধ্যমে নাইট্রোজেন জাতীয় বর্জ্য পদার্থ সমৃদ্ধ রক্ত বৃক্কের মধ্যে প্রবেশ করে এবং নেফ্রনের মধ্যে সেটা ফিল্ট্রেশন হয় এবং পরবর্তীতে বর্জ্য পদার্থ কিডনি থেকে ইউরেটার দিয়ে নালিকার মাধ্যমে দেহ থেকে বের হয়ে যায়।
অতিরিক্ত পানি সেটা নিষ্কাশনে কিভাবে সাহায্য করে, সেটা নিষ্কাশনে বৃক্ক বা কিডনি ভূমিকা রাখে, এবং সেটা আসলে উপরের পদ্ধতির মতোই, অর্থাৎ নাইট্রোজেন জাতীয় বর্জ্য পদার্থগুলো যেভাবে নিষ্কাশিত হয় কিডনির মাধ্যমে, সে একই প্রক্রিয়ায় অতিরিক্ত পানিগুলো নিষ্কাশিত হয়। এরপর আমরা জানবো অসমো রেগুলেশন নামে একটা ব্যাপার। বলা হয় যে বৃক্ক অসমো রেগুলেশনে ভূমিকা রাখে। ব্যাপারটা কি? অসমো রেগুলেশন বলতে বোঝায় মেইনটেনেন্স অফ অসমোটিক প্রেশার। এর মানে হচ্ছে আমাদের রক্তের মধ্যে নির্দিষ্ট অভিস্রবণিক চাপ বা অসমোটিক প্রেশার বজায় রাখার ক্ষেত্রে বৃক্ক ভূমিকা রাখে। অভিস্রবণিক চাপ কিভাবে বজায় রাখে বৃক্ক? বৃক্কের ঘনত্ব ঠিক রাখার মাধ্যমে, রক্তের ঘনত্ব ঠিক রাখার মাধ্যমে। এটা কিভাবে হয়? দেখো, প্রাণীদের অভ্যন্তরে পানি এবং খনিজ লবণের পরিমাণগত ভারসাম্য রক্ষা করে নির্দিষ্ট অভিস্রবণিক চাপ বজায় রাখার প্রক্রিয়াকে অসমোরেগুলেশন বলা হয়। অর্থাৎ আমাদের দেহের মধ্যে যে রক্ত আছে এবং যেই টিস্যু ফ্লুইড থাকে, প্রতিটি টিস্যু মাঝখানে যেই লসিকা অথবা টিস্যু ফ্লুইড থাকে, এগুলোর একটি নির্দিষ্ট ঘনত্ব বজায় রাখা দরকার। যদি রক্ত এর মধ্যে পানি বেশি মাত্রায় হয়ে যায়, যদি পানির পরিমাণটা বেড়ে যায়, তাহলে রক্ত অনেক পাতলা হয়ে যাবে। রক্ত পাতলা হয়ে গেলে কি হবে? তখন দেখা যাবে টিস্যুর কাছ থেকে তখন দেখা যাবে যে এত অতিরিক্ত পরিমাণ পানি সেগুলো টিস্যুর মধ্যে ঢুকে যাবে, কোষগুলো স্ফীত হয়ে যাবে, কোষগুলো ফেটেও যেতে পারে। আবার যদি রক্তের মধ্যে পানির পরিমাণ কমে যায়, রক্ত যদি খুব বেশি ঘন হয়ে যায়, তাহলে কি হবে? তাহলে কোষ বা টিস্যু থেকে পানি চলে আসবে রক্তের মধ্যে, এবং তখন কোষ বা টিস্যুগুলো সংকুচিত হয়ে যাবে, তখন সেই কোষগুলো মারা যেতে পারে। তো এজন্য বলছি যে রক্তের বা বডি ফ্লুইডের নির্দিষ্ট ঘনত্ব বজায় রাখা খুবই প্রয়োজন, বা অসমোটিক প্রেশার বজায় রাখা খুবই দরকার। এক্ষেত্রে বৃক্ক কীভাবে ভূমিকা রাখে? বৃক্ক পানি এবং খনিজ লবণের পরিমাণগত ভারসাম্য বজায় রাখে। হ্যাঁ, তো দেহের মধ্যে যদি পানি বা লবণের পরিমাণ বেড়ে যায়, তাহলে এই পানিটাও অথবা লবণটাও বৃক্কের মাধ্যমে মূত্র আকারে বের হয়ে যায়। এখন যদি কোনো মানুষ কম পরিমাণে পানি খায় বা দেহের মধ্যে পানির পরিমাণ কমে যায়, তখন বৃক্ক কিন্তু কম পরিমাণে মূত্র তৈরি করে, তখন প্রস্রাবের পরিমাণ কমে যায়। তখন কি করে? তখন আমরা জানি যে বহির্গামী ধমনী, তার মধ্যে যে আল্ট্রাফিল্ট্রেট থাকে, সেই আল্ট্রাফিল্ট্রেট নেফ্রনের টিউবিউলগুলো থেকে প্রচুর পরিমাণে পানি শোষণ করে, উল্টো পানি শোষণ করে, এবং এর ফলে মূত্রের পরিমাণটা কমে যায়। তো এভাবে দুই রকমের পদ্ধতির মাধ্যমেই বৃক্ক রক্তের ঘনত্ব বজায় রাখে এবং দেহের মধ্যে পানির পরিমাণ ঠিক রাখে। এখন যদি এই অসমোটিক প্রেশার বা অসমো রেগুলেশনটা ঠিকমতো মেনটেনেন্স করা না হয়, তাহলে কি সমস্যা হবে? তখন যে দেখা যাবে যে দেহের বিভিন্ন টিস্যুর মধ্যে পানি ঢুকে যাবে, অর্থাৎ রক্ত যদি খুব বেশি পাতলা হয়ে যায়, তখন এই রক্ত থেকে পানিগুলো চলে যাবে টিস্যুতে, তখন টিস্যুগুলো পানি পেয়ে স্ফীত হয়ে যাবে এবং চোখ মুখ সহ পুরো শরীর ফুলে যাবে, এবং তখন রক্তের ভলিউম বেড়ে যাওয়ার কারণে রক্তচাপও বেড়ে যেতে পারে। এখন এই বৃক্ক বিকল হওয়ার কারণগুলো সম্পর্কে আমরা জানবো, বা কিডনি ফেইলার বা রেনাল ফেইলার কেন হয়। নেফ্রাইটিস, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, কিডনিতে পাথর ইত্যাদি কারণে বৃক্ক ধীরে ধীরে বিকল হয়ে যায়। নেফ্রাইটিস মানে হচ্ছে নেফ্রনের কোষগুলো নষ্ট হয়ে যাওয়া, অর্থাৎ কিডনিতে প্রদাহ, সেখানে কোষগুলো ঠিকমতো কাজ করতে পারছে না, অচল হয়ে যাচ্ছে। ডায়াবেটিসের কারণে বৃক্ক বিকল হয়। কেন? যে ডায়াবেটিস যখন হয় তখন রক্তের মধ্যে প্রচুর পরিমাণ গ্লুকোজ থাকে, এবং তখন এই রক্তকে যখন কিডনি ফিল্টার করতে চায়, তখন এই এত অতিরিক্ত পরিমাণ গ্লুকোজ, সেগুলোকে ফিল্টার করতে গেলে তাকে প্রচুর পরিমাণে কাজ করতে হয়, অর্থাৎ বৃক্কের উপরে অনেক বেশি প্রেশার পড়ে। তখন বৃক্কের উপরে বেশি পরিমাণে কাজ করতে হলে, বৃক্কের উপরে বেশি পরিমাণ প্রেশার পড়লে বৃক্ক বিকল হয়ে যাওয়ার চান্স বেশি, মানে খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাওয়ার ঝুঁকি থাকে। হাই ব্লাড প্রেশার, বেশি পরিমাণে রক্ত ফিল্টার করতে হয়, সেক্ষেত্রে বৃক্ক নষ্ট হয়ে যেতে পারে। কিডনির মধ্যে পাথর জমে গেলে সেই পাথরগুলো ঠিকমতো মূত্র বের হতে বাধা দেয়, এমনকি ওই পাথরের চারপাশে ক্রিয়েটিনিন, এই বর্জ্য পদার্থগুলো আরও জমতে থাকে। অর্থাৎ ছোট একটা পাথর তৈরি হলে সেই পাথরটা চারপাশে আরও বড় পাথর হওয়ার চান্স থাকে, কারণ সেই পাথরের চারপাশে আরও বর্জ্য পদার্থ জমতে থাকে, এর ফলে সেটা ধীরে ধীরে আরও বড় হওয়ার সম্ভাবনা থাকে।
তো এগুলোর কারণে ধীরে ধীরে বৃক্ক বিকল হয়ে যায়। আর হঠাৎ করে বৃক্ক বিকল হতে পারে কেন? জটিল নেফ্রাইটিস, মারাত্মক ডায়রিয়া অথবা অতিরিক্ত রক্তক্ষরণের কারণে, হেমারেজ যেটাকে বলি রক্তক্ষরণ, তার কারণে। তো বৃক্কে পাথর হবে কেন? এই অনেক কারণে পাথর হতে পারে। বিজ্ঞানীরা বা ডাক্তাররা মূল কয়েকটা কারণ বলেন, যে অতিরিক্ত শারীরিক ওজন থাকলে, কিডনির মধ্যে সংক্রমণ থাকলে, ব্যাকটেরিয়ার সংক্রমণ, অ্যাটাক হলে, কম পানি পান করা ইত্যাদি কারণে বৃক্কে পাথর হতে পারে, মানে বৃক্কে পাথর হওয়ার চান্স বেশি থাকে। এখন এই বৃক্কের পাথর অপসারণের জন্য কয়টি পদ্ধতি অবলম্বন করা হয়? এক হচ্ছে আগেকার দিনে সার্জিক্যাল পদ্ধতি অবলম্বন করা হতো, কিন্তু বর্তমান দিনে সার্জিক্যাল পদ্ধতি প্রয়োগ না করেও আরও মডার্ন উপায়ে, আরও সেফ উপায়ে বৃক্কের পাথরকে অপসারণ করা যায়। যেমন এর মধ্যে প্রথম পদ্ধতি নিয়ে আমরা কথা বলবো, ইউরেটেরোস্কোপিক পদ্ধতি। চলো আমরা এই ভিডিও থেকে জেনে নেই সেই কাজটা কীভাবে করা হয়। Your doctor has recommended that you undergo a ureteroscopy. During this procedure, a ureteroscope with a tiny fiber optic camera is inserted through the urethra and bladder into the ureter or kidney. Ureteroscopy is used to remove kidney or ureteric stones and enables a direct view of the ureter and kidney to confirm or rule out other abnormalities. This animation shows the removal of a kidney stone. Ureteroscopy is typically performed with the patient under general anesthesia. A small tube is passed through the urethra into the bladder, and from there up into the ureter and into the kidney. A contrast study আপনাদের দেখানো হচ্ছে with a tiny fiber optic camera বৃক্কের মধ্যে যদি ছোট ছোট সাইজের পাথর হয়, যেমন এখানে দেখানো হচ্ছে যে বৃক্কের মাঝখানে একটি পাথর আছে, তৈরি হয়েছে। তো এই পাথরটাকে অপসারণের পদ্ধতি কি হতে পারে? ইউরেটেরোস্কোপিক পদ্ধতি একটি। Ureteroscopy is used without other kidney stones. তো এই ক্ষেত্রে প্রথমে যেটা হয় যে Ureteroscopy is মূত্র typically performed নালী with a দিয়ে patient under general anesthesia. খুবই সূক্ষ্ম A একটি small পাইপ tube is passed প্রবেশ through করানো the হয়, urethra into the bladder, and from there up into the ureter and into the kidney. ব্লাডারে চলে যায়, A contrast study may be performed to assess the anatomy of the renal পরবর্তী collecting ইউরেটার system দিয়ে কিডনিতে চলে before যায়। stone removal. A contrast agent, or dye, is administered through the tube into the ureters. X-ray images clearly outline the urinary channel and exact position of the stone. এখানে বলা হচ্ছে যে কখনো কখনো এই পরীক্ষাটির আগে কিডনির মধ্যে পাথরের অবস্থানটি সঠিকভাবে নির্ণয় করার জন্য এক রকমের তরল পদার্থ দিয়ে দেওয়া হয়, কন্ট্রাস্ট ফ্লুইড বলা হয়, এবং পরবর্তীতে এক্স রে করা হয়। তখন এক্স রে করলে এই সুস্পষ্টভাবে কিডনির অবস্থানটি নির্ণয় করা যায়, খুব সহজেই ভেসে ওঠে। A so-called safety wire that helps guide the ureteroscope through the ureter is inserted. Depending on the location of the stone, a rigid or flexible ureteroscope is passed through the urethra into the bladder, following the safety wire into the ureter. ফাইবার অপটিক কেবল দিয়ে অবস্থানটি নির্ণয় করা হচ্ছে যে কিডনিতে পাথরটি Once কোথায় the আছে। stone is located, it may be pulled out directly with a so-called stone basket, or a laser is used to break the stone into smaller pieces. এখানে লেজার রশ্মি প্রয়োগ করে কিডনির ভেতরে থাকা পাথরকে ভেঙে ফেলা হয় Before extraction using the basket. এবং কখনো কখনো এরকম কাজ করা হয় যে একটি জালিকা আকৃতির একটি জাল, হ্যাঁ, একটি জাল বা ঝুড়ির মতো জিনিস, সেটা দিয়ে টেনে সেগুলোকে টুকরো টুকরো অংশগুলোকে টেনে আনা হয়। দেখো, তো টেনে বের করে আনা হচ্ছে। আর যদি পাথরের সাইজ যদি খুব ছোট হয় তাহলে এই টেনে আনার দরকার নেই, সেটি নর্মালি মূত্রের সাথেই বের হয়ে আসতে পারে। কিন্তু বড় হলে তখন তাদেরকে এভাবে টেনে বাস্কেটে করে নিয়ে আসতে হয়। Extraction. The collecting system is checked to ensure that no residual stones have been missed. Your doctor may place a temporary small tube. এভাবে কাজটি করা হয়। তো চলো একটি রিয়েল ভিডিও দেখে নেই। যদি অনেকের কাছে খারাপ লাগবে, আমি এই জন্য মাফ চেয়ে নিচ্ছি সবার কাছে, যে আই এম সরি, কিন্তু বায়োলজি পড়তে গেলে আসলে এই বিষয়গুলো অনেক আসবে। তোমাদের কাছে খারাপ লাগলে আমি মাফ চেয়ে নিচ্ছি।
It's my practice to shoot a retrograde pyelogram anytime I'm going to go up with a flexible scope. Once the retrograde pyelogram confirms that we are in the kidney, we replace the wire back in the kidney. I place a আগের ছবিতে দেখানো হচ্ছে যে এক্স-রে ছবির মাধ্যমে কনফার্ম হয়ে গিয়েছে যে কিডনির মাঝখানে কিডনির একটা নির্দিষ্ট জায়গায় পাথর আছে। এখন তার মূত্রনালী দিয়ে এর ভেতরে ফাইবার অপটিক কেবল প্রবেশ করানো হচ্ছে বা প্রয়োজনীয় যন্ত্রপাতিগুলো সূক্ষ্ম নালী আকৃতির টিউব আকৃতির পাইপগুলো প্রবেশ করানো হচ্ছে। Pyelogram confirms that we are in the kidney. We replace the wire back in the kidney. I place a second wire up the ureter. It's my preference to use a ureteral access sheet. So once the second wire is placed, we drain the bladder, remove the cystoscope, and we place a 12-14 ureteral access sheet over one of the wires, leaving one wire outside of the access sheet as a safety wire. Once the access sheet is in the appropriate position in the proximal ureter, we use a digital 9.9 French digital flexible ureteroscope. It's passed up through the access sheet under vision into the kidney. So we're just placing the scope up the access sheet to gain access to the proximal ureter. So now we're going to ইউরেটারের ভেতর দিয়ে up into the kidney. ঠেলে নেওয়া হচ্ছে। You can see the proximal ureter here, then the UPJ. ছোট একটা ক্যামেরা আছে। We're in the intrarenal plexus and just let some of this contrast wash out. So you can see our wire up in the upper pole of the kidney. So the first thing we do is we visually inspect the entire kidney to sort of see what we need to treat. আমরা তো কিডনির ভেতরে ঢুকে গিয়েছি। Stone on a Randall's plaque below it. আমরা কিন্তু কিডনির ভেতরে রেনাল পেলভিস আসলে পাথরগুলো রেনাল পেলভিস অংশটার মধ্যেই তৈরি হয় বা জমা হয়। তো এই রেনাল পেলভিসের মধ্যে আমরা চলে গিয়েছি। এখানে আমরা ছোট একটা পাথর দেখতে পাচ্ছি, স্টোন। তো এইটা দেখো কত বড় একটা পাথর, তাই না? We do intrarenal laser lithotripsy. We invariably use that 200 micron. এটাকে লেজার লিথোট্রিপসি পদ্ধতির মাধ্যমে লেজার প্রয়োগ করে এই পাথরগুলোকে ছোট ছোট টুকরায় ভেঙে ফেলা হবে। Fiber because it allows us to maintain. So it's really important when you place these fibers to make sure your flexible scope is completely straight because the laser fibers it's in the flex position. So we always straighten our scopes out. We place our fibers so we can see a little bit of the outer sheath of the fiber, and then what we do is pull the laser fiber just back into the site tube for two reasons. One, it's too big to basket out of this calyx. Two, this is a nice contained space to basically dust it. We use settings এখন এর উপরে লেজার রশ্মি প্রয়োগ করা হবে পাথরটির উপর। 0.2 joules and 50 hertz because it makes nice small fragments. And it also preserves the tip of the fiber. এই দেখো প্রয়োগ করা হচ্ছে। And degradation of your fiber tip. এটা গলে যাচ্ছে, ভেঙে যাচ্ছে। So you can see the technique is just to paint the stone. So it's basically just stay on the surface and literally try to make dust. Here is basically comes down to wanting the fragment as you don't often need to use it well on softer stones. When you have really hard stones like calcium oxalate monohydrate, it can be harder to dust the stone. And that's when I would consider using a setting to fragment the stone. You can see there are harder portions of this stone. অনেকগুলো টুকরো টুকরো ভাগ হয়ে গিয়েছে। But because I decide, basically you're just trying to melt the stone away. Actually, as the stone continues to break up like this, you won't damage the renal parenchyma unless you come in contact with it. But you try not to crack this powerful. So actually when I get to fragments like this, I like to switch. We go to 0.5 and 20. You're still using 10 watts of power. I think the advantage of using a high-powered or 100-watt laser is aids in calyx and point to completely dump how the fragments pass without any difficulty. Lithotripsy is. তো এভাবে যখন পুরো পাথরটিকে খুবই ছোট ছোট টুকরায় পরিণত করা হয় তখন আশা করা যায় যে এই ছোট ছোট পাথরগুলো পরবর্তীতে স্বাভাবিকভাবে মূত্রের সাথেই বের হয়ে আসবে। এরপর সেকেন্ড একটি পদ্ধতি নিয়ে কথা বলবো, আল্ট্রাসনিক লিথোট্রিপসি। এর মানে হচ্ছে আল্ট্রাসনিক বা শব্দোত্তর তরঙ্গ ব্যবহার করে পাথরকে ভেঙে ফেলার পদ্ধতি। লিথো মানে পাথর, লিথোস গ্রিক লিথোস মানে পাথর।
তো শব্দতর তরঙ্গ বা আল্ট্রাসনিক ওয়েভ ব্যবহার করে পাথরকে ভেঙে ফেলার পদ্ধতি আল্ট্রাসনিক লিথোট্রিপসি। এটা কিভাবে কাজ করে দেখে নিই। During the procedure, you are placed on an operating table with your flank positioned towards the shock wave generator. Imaging with X-rays or ultrasound might be performed to pinpoint the exact location of the stones. Focused shock waves are then transmitted to the stone through the skin. The stone absorbs the energy of the shock waves and breaks into pieces as small as grains of sand. এবার যখন আল্ট্রাসনিক ওয়েভ বা শক ওয়েভ এর উপর প্রয়োগ করা হয় নির্দিষ্ট টার্গেট এরিয়াতে, তখন সেই পাথরগুলো ভেঙে যায় এবং ছোট ছোট দানা হয়ে যায়, এবং এই ছোট ছোট দানা বা ফ্র্যাগমেন্টগুলো পরবর্তীতে স্বাভাবিকভাবে মূত্রের সাথে বের হয়ে আসে। Because of their small size, these pieces can pass in. ওকে, তাহলে আজকে আমরা যা যা দেখলাম, আজকে আমরা দেখলাম অসমোরেগুলেশন কাকে বলে, আজকে আমরা দেখলাম ব্রিকের কাজ কি এবং অসমোরেগুলেশন কাকে বলে, অসমোরেগুলেশনের ক্ষেত্রে বৃক্ক কীভাবে ভূমিকা রাখে, এবং পড়লাম যে অসমোরেগুলেশন বা অসমোটিক প্রেশার ঠিকমতো মেনটেন করা না গেলে কী কী সমস্যাগুলো হয়, এবং আরও পড়েছি যে বৃক্ক বিকল হয়ে যাওয়ার কারণ অনেকগুলোই ছিল, নেফ্রাইটিস, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ইত্যাদি, এবং বৃক্কে পাথর হওয়ার কারণ সম্পর্কে আমরা জেনেছি পানি কম খাওয়া, অতিরিক্ত শারীরিক ওজন বা কিডনির মধ্যে সংক্রমণ হওয়া ইত্যাদি, এবং আমরা লাস্ট দেখলাম যে বৃক্কে পাথর অপসারণের জন্য 3টি পদ্ধতির নাম আমরা জেনেছি। ইউরোটেরোস্কোপিক পদ্ধতি, লেজার রশ্মি ব্যবহার করে ভেঙে ফেলা, অথবা আল্ট্রাসনিক লিথোট্রিপসি, আল্ট্রাসনিক শক ওয়েভ ব্যবহার করে, শব্দতর তরঙ্গ ব্যবহার করে বাইরে থেকেই কিডনির পাথরকে ভেঙে ফেলা, অথবা একদম লাস্ট পদ্ধতি হচ্ছে সার্জিক্যাল পদ্ধতি। তাহলে তোমাদের বাড়ির কাজ থাকবে অসমোরেগুলেশনে বৃক্কের ভূমিকা আলোচনা করো। আজকের মতো ক্লাস এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।